স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ অবসানে বড় অগ্রগতির দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন শান্তি চুক্তির একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছেন তারা। চুক্তির শেষ কয়েকটি বিষয় চূড়ান্ত করতে মস্কোয় পুতিনের কাছে বিশেষ প্রতিনিধি পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কিয়েভ জানিয়েছে আলোচনায় ইউরোপীয় মিত্রদের ছাড়া কোনো সমাধান মানবে না তারা। এর মাঝেই জাপোরিঝিয়ায় রুশ হামলায় ঘটেছে অগ্নিকাণ্ড। হোয়াইট হাউসে এক বার্ষিক উৎসবে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোনালেন ইউক্রেন যুদ্ধ শেষের বার্তা। গত 9 মাসে 8টি যুদ্ধ থামিয়েছেন উল্লেখ করে বলেন এখন কাজ চলছে এই শেষ যুদ্ধটি নিয়ে। ট্রাম্পের দাবি প্রশাসন জোর কদমে কাজ করছে এবং একটি শান্তি চুক্তির একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছেন তারা। কাজটা সহজ নয়, তবে আমার বিশ্বাস আমরা সফল হব। গত 1 মাসে ইউক্রেন ও রাশিয়ার 25,000 সেনা মারা গেছে। আমি ভেবেছিলাম এটা আরো দ্রুত শেষ হবে। দেখা যাক কি হয়। ভালোই অগ্রগতি করেছি। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট বলেন পরিকল্পনার বাকি থাকা সামান্য কিছু জট খুলতে এবার সোজা মস্কোয় ভ্লাদিমির পুতিনের কাছে বিশেষ দূত স্টিভ উইটকফকে পাঠাচ্ছেন তিনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন রাশিয়ার সাথে যে কোনো শান্তি আলোচনায় অবশ্যই সঙ্গে রাখতে হবে ইউরোপীয় মিত্রদের। কিয়েভের সাধারণ মানুষেরও এক সুর, ইউরোপকে বাদ দিয়ে তাদের ভাগ্য নির্ধারণের কোনো সিদ্ধান্তই মানা হবে না। এদিকে কূটনৈতিক এই তৎপরতার মধ্যেই জাপোরিঝিয়ায় রুশ ড্রোন হামলায় ভয়াবহ আগুনে আহত হয়েছেন বেশ কয়েকজন। নিবির আমিন, নিউজ 24। ইসরায়েল ও হামাসের সংঘাতে ফিলিস্তিনের অর্থনীতিতে নেমেছে ইতিহাসের ভয়াবহতম ধস। জাতিসংঘের প্রতিবেদন বলছে গত 2 বছরে পশ্চিম তীর ও গাজার অর্থনীতি সংকুচিত হয়েছে রেকর্ড 30%। সামরিক আগ্রাসনে গাজার মাথাপিছু আয় কমে এখন বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। গত 22 বছরে অর্জিত সব উন্নয়ন ও প্রবৃদ্ধি মুহূর্তেই ধূলিসাৎ করে দিয়েছে এই যুদ্ধ। গত 2 বছরে যুদ্ধ আর কঠোর নিষেধাজ্ঞায় ফিলিস্তিনের অর্থনীতি এমন এক গর্তে পড়েছে যা গত 5 দশকেও দেখা যায়নি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা জানায় পশ্চিম তীর ও গাজা জুড়ে অর্থনীতি সংকুচিত হয়েছে 30%। কৃষি ও ব্যবসায় ধস নামায় ফিলিস্তিনিদের জিডিপি ফিরে গেছে 2003 সালের পর্যায়ে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি গাজায়। সেখানে গত 1 বছরেই জিডিপি কমেছে 83%। মাথাপিছু আয় দাঁড়িয়েছে বছরে মাত্র $161, যা বিশ্বের যে কোনো স্থানের চেয়ে কম। জাতিসংঘ বলছে ধ্বংসস্তূপ থেকে গাজার অর্থনীতিকে আগের অবস্থানে ফেরাতে সময় লাগবে কয়েক দশক। আজ আমরা যে পরিস্থিতির সাক্ষী হচ্ছি তা অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘস্থায়ী সামরিক অভিযান এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এই 2 মিলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থনীতিকে ইতিহাসের সবচেয়ে গভীর পতনের দিকে ঠেলে দিয়েছে। যুদ্ধবিরতির ঘোষণা বা কোটি কোটি ডলারের সহায়তাকেও গাজাকে সহসাই স্বাভাবিক করতে পারবে না। অবকাঠামো ও উৎপাদন ব্যবস্থা এতটাই চূর্ণ বিচূর্ণ হয়েছে যে শুধু 2022 সালের অবস্থায় ফিরতেই প্রয়োজন হবে অন্তত $70 বিলিয়ন ও দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সমর্থন। নিবির আমিন, নিউজ 24। অরুণাচলকে কেন্দ্র করে আবারও মুখোমুখি চীন ও ভারত। সাংহাই বিমানবন্দরে প্রদেশটির এক ভারতীয় নারীকে হয়রানির অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এমন প্রেক্ষাপটে অরুণাচলকে নিজেদের ভূখণ্ড দাবি পুনর্ব্যক্ত করেছে বেইজিং। তবে একে ভিত্তিহীন জানিয়ে প্রদেশটিকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছে দিল্লি। অরুণাচল প্রদেশকে ঘিরে ভারত চীনের দ্বন্দ্ব বহুদিনের। সীমান্তে একাধিকবার সংঘাতে জড়ালেও এখনো মেলেনি এ বিরোধের সমাধান। এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অরুণাচল প্রদেশের ভারতীয় নাগরিক পেমা ওয়াং থংডোকের অভিযোগ। তিনি জানান সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় পাসপোর্টধারী হওয়ায় তাকে 18 ঘন্টা আটকে রেখে হয়রানি করেন অভিবাসন কর্মকর্তারা। অভিযোগ অনুযায়ী তাকে কোনো খাবার, তথ্য বা সহায়তা দেওয়া হয়নি। এমনকি ট্রানজিট এলাকায় আটকে রাখায় নতুন টিকিট বা হোটেল বুকিংয়ের সুযোগও পাননি। এছাড়া তার পাসপোর্টকে অবৈধ বলেও দাবি করা হয়।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। পাশাপাশি অরুণাচলকে চীনের ভূখণ্ড বলেও মন্তব্য করেন তিনি। মাও নিং এর বক্তব্যের পরপরই কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল চীনের দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে বলেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। চীন দীর্ঘদিন ধরে অরুণাচলকে জাংনান দাবি করে নাম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে, তবে ভারত বারবার সেই দাবি প্রত্যাখ্যান করে আসছে। আফরিন মৌ, নিউজ 24। আফগানিস্তানে ক্ষমতার পালা বদলের পর পাকিস্তান সীমান্তে হঠাৎই মাথাচাড়া দিয়েছে জঙ্গি তৎপরতা। বিপদের মুখে পড়েছে খাইবার পাখতুনখোয়ার 52 এলাকা। হামলা প্রতিরোধে দিনরাত অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। তবে সীমান্তে শুরু হওয়া এই জঙ্গি হামলার কারণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে আলোচনা। এক চোখ বন্দুকের নলে, আরেক চোখ আকাশে, এভাবেই দিন কাটছে খাইবার পাখতুনখোয়ার পুলিশের। সন্ত্রাসীদের ধরতে প্রতিনিয়তই চলছে অভিযান। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে, আফগানিস্তানের ক্ষমতা পালাবদলের পর পাকিস্তান সীমান্তে হঠাৎই মাথা চাড়া দিয়েছে জঙ্গি তৎপরতা। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির একের পর এক হামলায় বিপদের মুখে খাইবার পাখতুনখোয়ার 52 এলাকা। সীমান্ত ঘেঁষা পাহাড়ি অঞ্চলকে ঘাঁটি বানিয়ে জঙ্গিরা এখন সস্তা বাণিজ্যিক কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে চালাচ্ছে হামলা। বিভিন্ন সময়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে আক্রমণ। এ অবস্থায় হামলা প্রতিরোধে স্থানীয় পুলিশও দিনরাত অভিযান চালাচ্ছে। আইজিপি জুলফিকার হামিদের মতে এক সপ্তাহেই আক্রমণের চেষ্টা হয়েছে 50 বার। গণমাধ্যমের তথ্য বলছে, এ ধরনের হামলার পেছনে আরও রয়েছে মার্কিন শক্তিশালী অস্ত্র। 2021 সালে মার্কিন সেনারা আফগানিস্তান থেকে সরে যাওয়ার সময় $7.1 বিলিয়ন সামরিক সরঞ্জাম ফেলে যায়, যার মধ্যে 3 লাখের বেশি আগ্নেয়াস্ত্র জঙ্গিদের হাতে পৌঁছেছে। অভিযান চললেও জঙ্গিদের হাতে থাকা আধুনিক অস্ত্র ও সরঞ্জাম পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, এমনটাই ধারণা বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24। টোকিওকে সরিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে জায়গা করে নিয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে 41.9 মিলিয়ন মানুষ বাস করে। তারপরেই আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সম্প্রতি জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের বিশ্ব নগরায়ন সম্ভাবনা 2025 প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের 33টি মেগাসিটির মধ্যে 19টি এশিয়ায় অবস্থিত এবং শীর্ষ 10টির মধ্যে 9টি। জাকার্তা, ঢাকা এবং টোকিও ছাড়াও শীর্ষ 10টিতে থাকা অন্যান্য এশীয় শহরগুলোর মধ্যে আছে ভারতের নয়াদিল্লি, কলকাতা, চীনের সাংহাই, ফিলিপাইনের ম্যানিলা। 2022 সালে রাজনৈতিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সাজার মেয়াদ শুরুর নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে তাকে দোষী সাব্যস্ত করে 27 বছরের কারাদণ্ড দেয় ব্রাজিলের সর্বোচ্চ আদালত। আপিলের সুযোগ থাকায় তাৎক্ষণিকভাবে রায় কার্যকর শুরু হয়নি। তবে বলসোনারোর আইনজীবীরা দ্বিতীয় দফায় রায়ের বিরুদ্ধে আপিল দায়েরে অস্বীকৃতি জানানোয় মঙ্গলবার এটি কার্যকরের নির্দেশ দেয় আদালত। গত শনিবার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে ফেডারেল পুলিশ। এদিকে বলসোনারো কারাদণ্ড আদেশের পর ব্রাজিলের ফেডারেল আদালতের সামনে উল্লাস করেন বিরোধীরা। তবে বলসোনারোর পক্ষেও স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করে তার অনেক ভক্ত সমর্থক। সরকারি শাটডাউনের ধাক্কায় নতুন অর্থ বছরের শুরুতেই বড় বাজেট ঘাটতিতে যুক্তরাষ্ট্র। গত বছরের চেয়ে 10% বেড়ে অক্টোবরে ঘাটতি দাঁড়িয়েছে $284 বিলিয়ন। ট্রেজারি বিভাগ বলছে, নভেম্বরের পাওনা অর্থ আগেই পরিশোধ করায় কাগজে কলমে খরচ বেশি দেখাচ্ছে। তবে ট্রাম্পের কড়া শুল্ক নীতিতে সরকারি আয় রেকর্ড করেছে দেশটি। এক মাসেই শুল্ক আদায় $31 বিলিয়ন বেশি। ক্যালিফোর্নিয়ায় বকেয়া কর আশায় মোট রাজস্ব বাড়লেও ঋণের চড়া সুদ টানতে গিয়ে সরকারের খরচ ব্যাপক হারে বেড়েছে। ফলে রেকর্ড আয়ের পরও বড় ঘাটতি নিয়েই নতুন অর্থ বছরের হিসাব শুরু করল ট্রাম্প প্রশাসন। পুরনো নকশায় নতুন করে সাজানো হচ্ছে মিশরের কায়রোর এক ঐতিহাসিক পাড়া। এই খবর দিয়েই শেষ করব এখনকার আয়োজন। পুরনোকে না ভেঙে বরং ভেঙেই নতুন করে গড়া হচ্ছে কায়রোর এক ঐতিহাসিক এলাকা। কয়েকশো বছরের পুরনো রাস্তার নকশা আর বাড়ির চেহারা থাকছে আগের মতোই, কিন্তু ভেতরে যুক্ত হচ্ছে আধুনিক সব সুবিধা। ঐতিহ্যকে টিকিয়ে রেখে একটি জরাজীর্ণ জনপদকে বাসযোগ্য করে তোলার এই অভিনব পদ্ধতি এখন অন্যদেরও পথ দেখাচ্ছে।
কায়রোর দারব আল-লাব্বানার গলিগুলো ঠিক যেন নেপোলিয়নের আমলের মানচিত্র থেকে উঠে আসা, কিন্তু সময়ের সাথে সাথে এখানকার বাড়িগুলো হয়ে পড়েছিল একেবারেই জরাজীর্ণ আর বসবাসের অযোগ্য। তবে সব ভেঙে ফেলার বদলে নেওয়া হয় এক দারুণ উদ্যোগ। পুরনো বাড়িগুলো ভেঙে তার নম্বর দিয়ে রাখা পাথর আর উপকরণ দিয়েই বানানো হচ্ছে নতুন স্থাপনা। বাইরে থেকে দেখতে একদম আগের মতো, কিন্তু ভেতরে সব আধুনিক। পুরনো বাসিন্দাদের অনেকেই তাই ফিরে আসছেন নতুন এই ঠিকানায়। এখানকার বেশিরভাগ বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল, বাকিগুলো ছিল বসবাসের অযোগ্য। তাই আমরা টিকে থাকা ভবনগুলোকে সংস্কার করছি এবং ফাঁকা জায়গাগুলোতে নতুন করে বাড়ি তৈরি করছি, যেন মানুষ এখানে আবার ফিরে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকায়নের এক দারুণ উদাহরণ, যেখানে ইতিহাসকে মুছে ফেলা নয় বরং নতুন করে জীবন দেয়া হচ্ছে। আগামী বছর নাগাদ প্রকল্পটি শেষ হলে এটি হতে পারে অন্য এলাকার জন্য একটি রোল মডেল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজন। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।